ঝড় বৃষ্টি হচ্ছে খুব। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, প্রভু রামচন্দ্র জি কি জয়। আজ অনেকদিন পরে আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রে পরম পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি মহারাজ আবার অংশগ্রহণ করেছেন এবং ওনার মধুর যে বচন রামকথা শুনে আমরা সমৃদ্ধ হচ্ছিলাম। গতবার প্রায় 11 মাস আগে আমাদের শেষ ক্লাসটি হয়েছিল মহারাজের সাথে এবং অনেক অনেক তথ্য, অনেক অনেক অজানা ঘটনা আমরা রামায়ণকে কেন্দ্র করে এমন অপূর্ব কথা আমরা শুনতে সৌভাগ্যবান হয়েছি মহারাজের কাছ থেকে। পরম পূজনীয় মহারাজের চরণে আমাদের প্রণাম। ঠাকুরমা স্বামীজির প্রণাম মন্ত্র পাঠ করে এবং তারপর আজকে আমাদেরকে তুহিনা দিয়ে আছেন, উনি একটি শ্রীরামের ভজন গাইবেন এবং তারপর পরম পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি মহারাজ আমাদের সেই অনেক দূর থেকে ওই অনলাইনের সহায়তায় মহারাজ আমাদেরকে রাম কথা শোনাবেন। জয় তু শ্রী রামকৃষ্ণ। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नमः श्री भगवते रामकृष्णाय ते नमः। ओं नमः श्री भगवते रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय शामिने तापोहारिणे। हरि ओम रामकृष्ण, हरि ओम रामकृष्ण, हरि ओम रामकृष्ण। लोकाभिरामं रणशूरधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरं तं শ্রীরামচন্দ্রং শরণং প্রপদ্যে। জয় তু শ্রীরামকৃষ্ণ। আজ আমরা আবার সবাই শ্রীরাম কথা শোনার জন্য পরম পূজনীয় মহারাজের কাছে উপস্থিত হয়েছি। আমি মহারাজের মূল্যবান পাঠ শুরু হওয়ার আগে তুহিনা দিদিকে অনুরোধ করব, দিদি আপনি যে ভজনটি গাইবেন বলেছেন আমাদেরকে সেই ভজনের গান শুনিয়ে মুগ্ধ করুন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, মহারাজের চরণে আমার প্রণাম, উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার নমস্কার। তুলসীদাসের লেখা আমি একটি রামের ভজন করছি। আওয়াজ আসছে ঠিক? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ আসছে। कलिन विराग योग जाग, कलिन विराग योग जाग, तप त्यागे रे राम राम जप जी हो सदा सानुरागे रे राम राम जप जी हो सदा सानुराग रे राम नाम सुमरना, राम नाम सुमरना, सब विधि को राजे रे राम नाम सुमरना, सब विधि को राजे रे नाम को बिसारे वो, नाम को बिसारे वो निषेध शिरताज रे राम राम जप जी हूँ सदा सानुराग रे राम नाम कमतरु, राम नाम कमतरु देता फल चारे रे कहत पुराण वेदा, कह
कहत पुराण में पंडित पुरावी रे राम राम जपति हूँ सदा सानुराग रे राम नाम महामणि राम नाम महामणि फनी जाने रे मणि बिनु फनि जी मणि बिनु फनि जी व्याकुल विहार रे राम नाम प्रेम परमारथ पसारे रे राम नाम प्रेम परमारथ पसारे रे राम नाम तुलसी को राम नाम तुलसी को जीवन आधार रे राम राम जपति हूँ सदा सानुराग रे कलिन विराग योग जाग तप त्याग रे राम राम जपति हूँ सदा सानुराग रे। বাহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। তুহিনাদিকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা। ভারী মিষ্টি একটি রামের ভজন দিদি আমাদের শুনিয়ে সমৃদ্ধ করলেন, আনন্দ দান করলেন। আমি এই সুমধুর ভজনের পর পরম পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি মহারাজ, নতুন করে মহারাজের পরিচয় দেবার মতন যোগ্যতা আমার নেই। মহারাজ বহুদিন ধরে প্রবীণ সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ মিশনের, মহারাজের কাছ থেকে আমাদের অনেক প্রাপ্তি, অনেক ক্লাস মহারাজ নিয়েছেন এবং যে রামকথার ক্লাস আমাদের হচ্ছিল আগে, সেইটিরই কন্টিনিউয়েশনে আবার আজকে প্রভুর কৃপায় আমরা একত্র হয়েছি। মহারাজও আমাদের সাথে আজকে সময় দিতে পেরেছেন। আমি পরম পূজনীয় মহারাজকে আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করতে অনুরোধ করি। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरि ओम्। ओम नमो भगवते रामकृष्णाय। আজকে এই সন্ধ্যাবেলায় যারা এসেছেন আকনা সারদা পাঠচক্রে, তাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আকনা সারদা পাঠচক্রের নিয়মিতভাবে কিছু ক্লাস চলছিল, ওর মধ্যে আমাকেও একটা অপরচুনিটি আমাদের অনিতা দিচ্ছিল। অনিতার সঙ্গে আমার বহুকালের কন্ট্যাক্ট। আমি যখন সিঙ্গাপুরে থাকতাম তখন উনি ব্যাংককে থাকতেন, তারপরে আমি ব্যাংককে ওনার বাড়িতে গিয়েছি। আর ব্যাংককে একটা ছোট গ্রুপ আছে রামকৃষ্ণ পরিবারের মধ্যে, ভক্তরা ওরা মিলিয়ে একটা সৎসঙ্গ করে, সেইভাবে আমাকে ওরা ডেকেছিল, সেখানে পরিচয় হলো। তারপরে এই আকনা বলে একটা যে গ্রাম আছে, সেখানে একটা ওই 20-30 জনকে নিয়ে শুরু করলো। শুরুতে সেটা খুবই সুন্দরভাবে হলো, গ্রামাঞ্চলে মানুষরা এসে সেটাতে আসতেন। তো সেইভাবে চলছিল কিছুদিন। তারপরে ওর হাজব্যান্ডের আবার ট্রান্সফার হয়ে গেল ব্যাংককে, সে ব্যাংকক চলে গেছেন উনি। কিন্তু এই আকনা সারদা পাঠচক্রের যে রীতিমতো যে চালানো এই সৎসঙ্গ গ্রুপটা, এটা কিন্তু জিয়ে রেখেছেন উনি। এটা রঘুরীতি বলা হয় না রামায়ণে, ঠিক সেরকম এখানে অনিতা রীতি একটা আছে, সেটা ও চালিয়ে রাখছে
এই চালু রাখার জন্য ওকে ধন্যবাদ দিচ্ছি। আর মায়ের কৃপা মহারাজ। আমাকে আমি যেটা রামায়ণ সম্বন্ধে বলতে লাগলাম, তখন রামের অনুদ্যান বলে একটা বই আমরা পাঠ করতাম, তারপরে কিছু ডিসকাশন হতো। তারপরে দেখা গেছে কিছুদিন আমি অসুস্থ হওয়াতে বন্ধ হয়ে গেল। আজকে এক্স্যাক্টলি 1 year আফটার লাস্ট ক্লাস ছিল 2025 জুন মাসে, জুলাই মাসে 2026-এ 12 মাসের পরে আমরা আবার মিলিত হয়েছি। অনেক বক্তাদের আমি অন্য অন্য সৎসঙ্গ দেখি, তা নয় কি সবাই কিন্তু আমার নতুন। এখানে অনেক পরিচিত মহিলারা আছেন, বক্তারা আছেন, তাদেরকে আমি চিনি, অন্য অন্য সৎসঙ্গে ওরা আসেন। কিন্তু এই রামায়ণের সৎসঙ্গটা রিয়েলি এটা খুবই আমার মনের পছন্দ একটা সৎসঙ্গ এটা। কেননা এই শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন ত্রেতাযুগে যিনি রাম হয়েছিলেন বলে উনি শুরু করছেন নারায়ণকে বলার সময়, তখন সেই রামচন্দ্রটা এই জন্য আমাদের খুব প্রিয়। তবু ছোটবেলা থেকে আমি একটা গান শুনে আসি, রামের নাম রামায়ণম বলে তার নাম। সেই গানটা এত বড় রামায়ণ কথাটা 24,000 শ্লোক, অ্যাকচুয়ালি বলতে গেলে 24,523 শ্লোক, কিন্তু 24,000-এর উপরে যে শ্লোক রচনা করেছেন বাল্মীকি। আর সেই রামায়ণটা বৃহৎ রামায়ণটা, সেই রামায়ণটা কি রামায়ণের মতো তুমি বক বক করছো বলে অনেকে আমরা বলি না, রামায়ণটা এত বড় একটা কম্প্যারিজনের জন্য আনা হচ্ছে। কিন্তু অনেকক্ষণ যদি কথা বলতে থাকে এই রামায়ণ শুরু হয়ে গেল, এরকম করে আমরা বলি বাংলাতে। তার মানেটা কি রামায়ণটা বৃহৎ কাব্য, সেটা কাব্যের চেয়েও ওটাকে আমরা একটা দরজা দিয়েছি, ওটা হচ্ছে ইতিহাস বলে একটা নাম দিয়েছি। আমাদের পূর্বপুরুষরা ঋষিমুনিরা রামায়ণকে ইতিহাস বলতেন, ইতিহাস, তার মানে এইরকম হয়েছিল, সেটা হচ্ছে মানে। তো রামায়ণটা কিন্তু পুরাণ নেই। পুরাণের কথা বলে আপনারা শুনেছেন 18 পুরাণ, তারপরে মহাপুরাণ, উপপুরাণ, এরকম অনেক পুরাণ আছে। কিন্তু রামায়ণ মহাভারত এই দুটি কাব্য গ্রন্থটা পুরাণ নেই, ওটা হচ্ছে ইতিহাস বলে একটা আলাদা নাম আছে। তো ইতিহাস মানে মহাভারত রামায়ণ এই দুটি মাত্র আমাদের যে লিটারেচারে, সেই জন্য রামায়ণটা ঘটেছিল। কিন্তু কোন মিথোলজিতে এমন আছে, কোন রামায়ণের দেখি বাল্মীকি রামায়ণটা যদি পড়া হয় সেটা হচ্ছে মূল রামায়ণ, কারণ সেখান থেকে কাহিনীটা নিয়ে তারপর প্রত্যেক স্টেটে, আমাদের ভারতের যে স্টেটে, ওই স্টেট বাইরেও বিদেশেও আপনি ব্যাংকক যান কিংবা চাইনা যান কিংবা ভিয়েতনাম যান, সব জায়গাতে রামের কাহিনীটা অন্য অন্যভাবে ওরা গ্রহণ করেছে, ওরা বলেছে। তো তখন কি হয়, এক একটা জায়গার যে কালচার অনুযায়ী রামায়ণ কথাটা কিছু কিছু ডিটেলসে চেঞ্জ হয়। কিন্তু এই 24,000 শ্লোকটা একটু ছোট করে আমাদের মনে রাখার মতো করা যেতে পারে কি, এইরকম একজনের আইডিয়া এলো। তো সেই উনি নাম রামায়ণম বলে একটা কবিতা লিখলেন। সেই কবিতাটা কিরকম, রাম নামটা সব এক একটা লাইন 108 লাইন, 108 লাইনের লাস্টে প্রত্যেক লাইনে রাম বলে শেষ হবে। কিন্তু ওই পুরোটা আমি যদি শুনি, পুরো রামায়ণটা আমাদের জানা যাবে। যেমন শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, কালাত্মক পরমেশ্বর রাম বলে এই রাম সংকীর্তনটা, রাম নাম সংকীর্তন বলি আমরা, এটা করি প্রত্যেক একাদশী দিনে, প্রত্যেক রামকৃষ্ণ মিশন সেন্টারে সাধুরা বসে, ভক্তরা বসে করে। তো এখানে দেখবেন এটার নাম হচ্ছে নাম রামায়ণম। এই নাম রামায়ণমে 108 লাইন আছে, কিন্তু এর চেয়েও আরো ছোট করে রামায়ণ কাহিনীটা বুঝাতে পারে কি, তখন একজন করলেন কি, এক শ্লোকী রামায়ণম বলে একজন লিখলেন, খুব সুন্দর। ওটাতে 108 ইনসিডেন্টস এক একটা লাইনে আছে রামায়ণের। তার চেয়েও ছোট করে শুধু 9টি ইনসিডেন্ট রামায়ণ থেকে, 9টি মাত্র উনি লিখেছেন। সেই 9টি আমরা মনে করলেই পুরো রামায়ণটা পাঠ করা হবে, সেরকম তার। ওটা কি একটা শ্লোকী রামায়ণ, অনেকে জানে, যে ভালো করে বলতে পারে সে বলবে,
একজন কেউ আছে এক শ্লোকী রামায়ণটা ভালো করে জানে? বলো তো। মহারাজ আমি জানি, কিন্তু এখানে আরো অনেকে আছে যারা জানে। ওদের ছেড়ে দাও না, তুমি না, জানো আপনি বলুন দিদি। আছে তো ভাস্বতী, মৌসুমী, ওরা আছে, করুক। আমি তো করলাম একটা গান। কম্পিটিশন নাকি এখানে? তোমার জানা থাকলে তুমি বলো। হ্যাঁ আমার জানা আছে। হ্যাঁ মহারাজ, আমার এখানে অনেকে জানা আছে তো। অন্য কাউকে তুমি দেখাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, আমি করছি। ওই শুদ্ধ ব্রহ্ম, এটা তো মহারাজ? না না, এক শ্লোকী রামায়ণ যেটা। ও আচ্ছা, না এক শ্লোকিটা জানি না মহারাজ। এক শ্লোকী রামায়ণ আমার কাছে ছিল, কিন্তু আমার মুখস্থটা নেই। আমার ঠিক কাছে আছে, বইটা ছিল। হ্যাঁ, কোনো problem নেই। আপনি বলে দিন মহারাজ, আপনিই বলে দিন। এক শ্লোকে না, তুমি আমি বলাটা শুনছো কি? আমি বললাম এই বড় বৃহৎ রামায়ণ 24,000 শ্লোকটা একটু শর্ট করে 108 লাইনের মধ্যে একজন রামায়ণ লিখলেন, আর তার চেয়েও আরো ছোট করে 4টে লাইনের মধ্যে একজন লিখলেন। সেটা হচ্ছে এক শ্লোকী রামায়ণ বলা হয়। সেটা হচ্ছে আদৌ রাম তপোবনাদি গমনম, রাম তপোবনাদি গমনম, রাম তপস্যা করার জন্য বনে গিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর ইনসিডেন্ট। এখান থেকে তুমি বুঝে নেবে রাম কোথায় জন্মালেন, কি জন্য উনি বনে যেতে হলো, এগুলি সব পুরোটা বালকাণ্ডের সবটা পুরোটা আমরা চলে আসছি। তারপরে হাতুয়া মৃগম কাঞ্চনম, কাঞ্চন মৃগ, সেটাকে হাতুয়া, তার মানে সেটা মেরে দিয়ে, সেকেন্ড পয়েন্ট ওটা। থার্ড পয়েন্ট বৈদেহী হরণম, বৈদেহী মানে মা সীতার আরেকটি নাম। এটা বিদেহ রাজার পুত্রী বলে তার বৈদেহী বলে নামকরণ হলো। সেই বিদেহ রাজাকে জনক রাজা, জনক রাজের মেয়ে, তো তার বৈদেহী হরণম, হরণ চলে হয়ে গেছে। থার্ড পয়েন্ট জটায়ু মরণম, জটায়ু এসে প্রোটেক্ট করতে চাইছে মা সীতাকে, রাবণ হাতে সেটা মারা গেল। তারপরে সুগ্রীব সম্ভাষণম, তারপরে সুগ্রীব এসে রামের সঙ্গে যে মিটিংটা হলো সেটা, এটা হচ্ছে ফোর্থ। তারপরে না ফিফথ। তারপরে সিক্সথ হচ্ছে বালি নির্দালনম, বালিকে যেটা নাশ করা হলো সেটা। তারপরে সমুদ্র তারণম, তো হনুমান সমুদ্র তারণ হয়ে সমুদ্র পার হয়ে গেল। লঙ্কাপুরী দানম, সেখানে লঙ্কা গিয়ে লঙ্কাকে দহন করে দিল। তারপরে পশ্চাৎ পরবর্তীকালে কি হলো, রাবণ কুম্ভকর্ণ হাননম, রাবণ কুম্ভকর্ণ দুজনকে হানন করা হলো, মানে মারা গেল। এতদ্হি রামায়ণম বলে ওই লোকটি শেষ করলো। তার মানে 4টি লাইনের মধ্যে এত সুন্দরভাবে একটা শ্লোকের মধ্যে পুরো রামায়ণটা দিয়ে দিন। আশ্চর্য ব্যাপার। এই জন্য এই রামায়ণটা আর কিছু না, 3 বার রামের নাম বলা দরকার নেই বলে ঠাকুর একটা স্টোরি বলেন। বশিষ্ঠ ঋষির কাছে একজন গিয়েছিল, বশিষ্ঠ ঋষি বাড়িতে ছিলেন না, তার ছেলে ছিল। তো ছেলের কাছে এসে সেই লোকটি এসে বলছে আমার একটা প্রবলেম হয়ে গেছে, তুমি একটা কিছু উপায় বলতে পারবে? তো ছেলে বলল 3 বার রাম নামটা নাও, তোমার শেষ ঠিক হয়ে যাবে। তখন ওই চলে গেল। তখন বশিষ্ঠ মুনি যখন ফিরে আসছেন তখন জিজ্ঞেস করছেন ছেলেকে, কেউ এসেছিল এখানে? হ্যাঁ একজন এলো, ওনার কি একটা সমস্যা, তো আমি একটা উপায় বলে দিলাম। কি উপায় বললেন? আমি 3 বার রাম নাম বলতে গেলাম। তখন বশিষ্ঠ খেপে গেলেন, 3 বার কেন, একবার বললেই তো হয়ে যেত। তো রাম নামটা এত হাজার নামটা, রামের নামটা হাজার নাম আছে, বিষ্ণু সহস্র নাম বলে, সেটা এক পদ রাম করছে, দ্যাট ইজ ইকুয়াল টু সহস্র নাম বলা হয়। এত সুন্দরভাবে আমাদের জ্ঞানীরা বলেছেন, ঋষিরা বলেছেন, এই রামের কত অদ্ভুত কাণ্ড। এই জন্য ওদের 7টা কাণ্ডে ওনার রামায়ণটা হলো, কিন্তু এই 7টা রামায়ণে এখনো শেষ হয়নি, রামের কাহিনীটা চলতেই থাকছে। এই যে রামের কাহিনীটা আমরা যে লাস্ট ইয়ার যেটা বলেছিলাম, সেটাতে কিছু কিছু বলে আমরা দশরথের যে আবির্ভাব পর্যন্ত আমরা এসেছিলাম। মানে রামের সম্বন্ধে আমাদের কিছু জানতে গেলে কিংবা রামের কিছু প্রশ্ন, রামের জীবনীতে কিছু কিছু প্রশ্ন আমাদের মধ্যে আসে। কিরকম প্রশ্নগুলি আসে এটা শুনে অবাক লাগে। মানে একটা রামায়ণ একটা হিস্টোরিক্যালি আমরা দেখবো না স্পিরিচুয়ালি এই কাহিনীটা আমরা দেখবো। এই কনফ্লিক্টটা আমাদের মধ্যে সকলেরই আসে, একটা স্টেজে নাকি এটা আসে। সেই কি ওটা প্রবলেমটা হচ্ছে, আমি যদি হিস্টোরিক্যালি ইতিহাস বলেছেন তো
সেই জন্য হিস্টোরিক্যালি এটা ট্রু হবে। তো হিস্টোরিক্যালি দেখতে গেলে কিছু কিছু প্রশ্ন মনের মধ্যে আসে। আবার স্পিরিচুয়ালি দেখতে গেলে হিস্টোরিটা ভুলে গিয়ে আমি স্পিরিচুয়াল আধ্যাত্মিক চোখ দিয়ে দেখি, তখনও কিছু কিছু প্রশ্ন আসে। তো কোনো কুল কিনারা পাচ্ছি না আমরা। এই রামায়ণটা আমরা বিশ্বাস করব না করব না? এই রামায়ণটা শুধু কাহিনী বলে ছেড়ে দেবো, না এটা কোনো অর্থ আছে আমাদের জীবনে? এইরকম প্রশ্নগুলি আমাদের মধ্যে আসে। সেই জন্য এটা কি হয়, এই রামায়ণকে শুধু হিস্টোরি বলে যারা পড়ে, তারা রিসার্চ করে, বড় বড় স্কলার হয়েছেন আমাদের দেশে, সারা বিশ্বে, অনেক বাইরে থেকেও তারা এসে রামায়ণটা স্টাডি করে তারা স্কলার হয়েছে, বড় স্কলার রয়েছেন, তারা অদ্ভুতভাবে রামায়ণটা এক্সপ্লেন করে গেছেন। কিন্তু ওটা যারা আধ্যাত্মিক ভাবে রামকে দেখতে চায়, রামকে ভগবান হিসাবে যারা দেখতে চায়, তাদের কিন্তু সেইগুলি খুব ভালো লাগে না। কিন্তু যারা আধ্যাত্মিক ভাবে দেখে, তারা যেটা প্রবচন করে রামের উপরে, সেটা যারা যারা বুদ্ধি দিয়ে, যারা বিবেচনা করে, যারা বিচার বিমর্শ করে, তাদের কিন্তু ভালো লাগে না। এটা কি, এই সিস্টেমটা তো ঠিক নেই, এরকম ওরা বলে। সেই জন্য আমরা ভাবছি এই যে প্রত্যেক রামের কাহিনীটা, রামের গুণাদেশ গুলি আমরা বুঝতে গেলে, একটু জানতে গেলে, বা তখন কি হয়, রামের পূর্বপুরুষদের সম্বন্ধে জানার দরকার আছে। এই কথাটাই আমি আগের বছর জানালাম তোমাদের। মানে রামের পূর্বপুরুষরা কেমন ছিলেন, রাম কাছে আসার আগে এই কিছু কিছু গুণ আমরা রামের মধ্যে দেখতে পাচ্ছি। এই গুণগুলি কি রামের মতো ছিল? যেমন ঠাকুরের সম্বন্ধে বলা হয়, ঠাকুর সত্যের সুন্দর ছিলেন, আর উনি সত্য ছাড়া, উনি সত্যটাই কলিযুগের একটা ব্রত বলে উনি বলেছিলেন। তো এত উনি সত্যের উপরে দাঁড়িয়েছিলেন। সেই ঠাকুরের বাবা, তার কি তার জীবনে সত্যতা ছিল? সত্যের উপরে উনি অটুট বিশ্বাস রেখেছিলেন? এটা যদি ঠাকুরের বাবার সম্বন্ধে আমরা ওই ঘটনাটা আমরা যদি জানতে পারি, কি জন্য সত্য রাখার জন্য ঠাকুরের বাবা তার ঘরটাও ছাড়তে রাজি হলেন, তার ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে এলেন। দেড়ে গ্রাম ছেড়ে উনি চলে এলেন কামারপুর। কিভাবে কামারপুর এলেন? ঠাকুরের বাবা সেই সত্যটা ধরে রাখার জন্য। এইরকম উনি থাকার জন্যই উনার কাছে একটি শিশু এলো, সে রামকৃষ্ণ, সেই সত্যটা ধরে রাখলেন। এখন এই রামকৃষ্ণকে বুঝতে গেলে তার পূর্বপুরুষদের সম্বন্ধে আমাদের জানলে কত সুবিধা হয় দেখুন। এখন বোঝা যাবে, হ্যাঁ ইনি এইরকম ছিলেন। সেরকম ভাবে আমরা ঠাকুরের যে রামচন্দ্রের যে বাবা দশরথ, সেই দশরথের বাবা অজয়, রাজা অজয়, রাজার বাবা, এইরকম করে আমরা 4-5টি নামটা নিয়েছিলাম। এখন আজকেও দেখছি এই ঠাকুরের আগে, তার মানে রামচন্দ্রের আগে যারা ছিলেন, তাদের মধ্যে কাউকে নিয়ে আমরা বিচার করব, সেটা কিভাবে রামচন্দ্রের জীবনীতে ঠিক ঠিক সেটা হয়েছে। তো আগে তো অনেক লোক ছিল, আমি একটা লিস্ট দেখছিলাম, আশ্চর্য লাগলো। এই যে সূর্য বংশ যেটা বলা হয়, এটা আসলে শুরু হলো প্রত্যেকে ব্রহ্মার কাছ থেকে শুরু হলো। সেই ব্রহ্মার পুত্র ছিল এটা কাশ্যপ বলে। সেই কাশ্যপ অদিতির সঙ্গে তার বিয়ে হলো, তারপরে 12টি পুত্র হলো তার মধ্যে একজন হচ্ছে সূর্য ভগবান, বিভস্য সূর্য বলা হয়, বিভস্বান বলা হয়। সেই বিভস্বানের আবার 10টি ছেলে, এরকম তারপরে একটি মেয়ে, এরকম করে চলে, এটা সন্ততিটা চলে আসে। সেইরকম যদি লিস্ট করা হয়, আসলে আমাদের শাস্ত্রে লিস্ট করা হয়েছে, কিছু ধর্মশাস্ত্র আছে, সেখানে ঋষিরা বসে এর আগে কে, এর আগে কে বলে রামের আগে থেকে সব দিয়েছে। তো রাম আসছেন 63rd কিং, তার মানে 62nd ছিলেন হলেন দশরথ। তার আগে 62 রাজা ছিলেন রামের আগে, তার বাবা, তার বাবা, তার বাবা করে তাদের সবার নামগুলি আমার একটা লিস্ট আমি করলাম। সেটা দেখছি, প্রচন্ড এই লিস্টটা দেখলে বোঝা যাচ্ছে এই লিস্টের মধ্যে কিছু কিছু নাম আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি আমরা। যেমন হরিশ্চন্দ্র, তিনিও সূর্যবংশীর, রামের পূর্বপুরুষ। সেই রকম কিছু কিছু টাইম আছে, কিছু কিছু লোক আছে সেরকম চন্দ্র, তারপরে
হরিশ্চন্দ্রের পরে আর একটা খুব ফেমাস, সেটা হচ্ছে সগর। সগর বলে একজন, তারটা সব দেখা যাবে। এইরকম করে তারপরে দিলীপ রাজা, তারপরে ভাগীরথ, মানে যে ভাগীরথী বলা হয় গঙ্গার নাম, সেটা ভগীরথের জন্য হয়েছিল। সেই ভগীরথ নামটাও আমরা জানি। এই কিছুদিন আগেই গঙ্গার যে ডিসেন্ট বলা হয়, গঙ্গার অবতরণ এই ভূমিতে, সেই তিথিটা আমরা পালন করলাম। বেলুর মঠে সব সাধুরা বসে গঙ্গা তীরে পুজো করলো। সেইগুলি ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেই গঙ্গার অবতরণটা সেই রিসেন্টলি হলো। সেই গঙ্গাটি এলো, সেটা এলো কি করে? ভগীরথের জন্য। সেই ভগীরথ হচ্ছে আরেকজন রাজা। তারপরে রঘু বলে একজন আসেন। এই রঘুর নামে এটা আরেকটা নাম পড়লো সূর্যবংশের, রঘুবংশ বলে তার নামটা পড়লো। কত একটা আশ্চর্য। তারপরে প্রথম যখন শুরু হলো, এটা ইক্ষ্বাকু বলে একটা রাজার কাছ থেকে এই পুরো সন্ততিটা শুরু হতে ইক্ষ্বাকু বংশ বলা হয়। তার মানে এই বংশটা খুব দীর্ঘকাল গিয়েছিল। 94 সন্ততি এই ভারত দেশে ওরা রাজত্ব করেছে। আশ্চর্য লাগে, 94 সন্ততি, রাজার পর রাজা, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, 94th লিস্টে যিনি ছিলেন রাজা, তার নাম ছিল বৃহৎ বল বলে তার নাম। এই বৃহৎ বল হচ্ছে লাস্ট রাজা এই সূর্যবংশের। তারপরে আর কোনো ছেলে হলো না। এখন আমাদের তো প্যাট্রিয়ার্কিক্যাল সোসাইটি বলা হয়, নট ম্যাট্রিয়ার্কিক্যাল। তার মানে বাবাকে দিয়ে এই সোসাইটিটা গঠন হলো। বাবার বাবা বাবা বাবা, সে যদি কোনো বাচ্চা জন্মায়, সে বাচ্চার সমস্ত জিনিস, প্রপার্টি হোক কিংবা তার কুলের যে রেসপেক্ট হোক, তার জাতি হোক, সমস্ত জিনিস বাবার যেটা আছে সেটা চলে আসবে ছেলেকে। সেইভাবে এটা সমাজটা করা হয়েছে আগে থেকে। তো এই বৈদিক সমাজটা সেই রকম। সেই বৈদিক সমাজের এই যে প্যাট্রিয়ার্কিক্যাল সিস্টেমে যেটা এসেছে, সেই 94th রাজা বৃহৎবল, সে মহাভারতে আসে। মহাভারতের সময় সেই যুদ্ধের, মহাভারত যুদ্ধে সে এসে, কিন্তু আনফর্চুনেটলি সে ধর্মের পক্ষে ছিল না। সে দুর্যোধনকে সাপোর্ট করলো। সেখানে অভিমন্যু তাকে মেরে দেন। সেখানে সেই বৃহৎবল মরলো। তারপরে আর সূর্য বংশটা হল না। তারপরে মহাভারতের পরে তো আমরা জানি কলিকাল এলো। তারপরে রাজারা ছিন্ন ভিন্ন হয়ে গেল, অনেক রাজা মারা গেল এই যুদ্ধে, মহাভারত যুদ্ধে। তো অনেক জায়গাগুলি রাজা বিহীন হয়ে গেল। তো মন্ত্রীরা কিছু কিছু গ্রাম নিয়ে নিল। এইরকম যাদের কাছে পাওয়ার আছে, যাদের কাছে সেনা আছে, তারা কি করে অকুপে করে নিজে নিজে একটা রাজা বলে প্রকট করে ওইভাবে চলে এলো টিল মুসলিমসকে। ইসলাম যখন ঢুকলো ভারতে, তখন এই রাজাগুলিকে খুব ইজিলি উড়িয়ে দেওয়া হলো। তারপরে ব্রিটিশ ছিল। ব্রিটিশ এসে আরো ঠিক হলো, এরা সবাইকে হাঁটিয়ে এখন ব্রিটিশ এক রাজ্য করলো। সেই হিস্ট্রিটা আমরা জানি। কিন্তু সেই যে সূর্য বংশটা আবার কি আসবে, কেউ কেউ কল্পনা আছে। আবার হয়তো আমরা এই যে ডেমোক্রেসি সিস্টেম গুলো এখন রেখেছি, হয়তো আমরা এটা এক্সপেরিমেন্ট করে যাচ্ছি। আমরা অলরেডি 75 years হয়ে গেছে এক্সপেরিমেন্টেশন। আরো কিছু হয়তো 200-400 বছর এক্সপেরিমেন্ট হবে। সেই এক্সপেরিমেন্ট করে 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 তারপরে আবার রাজার যে ডাইনাস্টিটা শুরু হতে পারে, এইরকম করে কেউ কেউ ভাবছে। সেই চিন্তাটা থাক। কিন্তু এই যে ডাইনাস্টি যেটা বলা হলো, এটা সন্ততি নিয়ে এটা চললো, এটা কিন্তু অদ্ভুত। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একজন রাজা, সেই রাজা হচ্ছে সগর। এই সগর, এটা খুব আশ্চর্য লাগে। এই সগর সম্বন্ধে আমরা ভাবতে গেলে, কিভাবে এই সগর রাজাটি ওই সন্ততিতে এলেন, উনি এত পপুলার হয়ে গেলেন কি করে, এত সকলের তার নামটা ছিল কেন? সগর হচ্ছে তার, এই যে রামায়ণের আরেকটা দেখবেন, রামায়ণে বলছি না, এই রামের যে পূর্বপুরুষদের মধ্যে এই অনেক রাজার সন্ততিহীন ছিল, তাদের কোনো পুত্র ভাগ্য ছিল না। অনেক রাজা দেখছি এদের মধ্যে অনেক বছর তারা তপস্যা করছে, তারা বিভিন্ন জায়গা পিলগ্রিমেজ, তীর্থযাত্রা করছে। তারপরে তারা অনেক ঋষিদের কাছে গিয়ে বসে তাদের আশীর্বাদ দিচ্ছে, সাধু সন্ত সেবা করছে, এইরকম করে যাচ্ছে। তারপর অনেক দিন পরে হয়তো তার বৃদ্ধ বয়সে
একটি হয়তো পুত্র হলো, এইরকম করে আমরা স্টোরি পাচ্ছি। কিংবা একদম ছেলেই হলো না, তো নেক্সট রাজা কে হবে? এই ডাইনাস্টিতে কি হয়, নেক্সট রাজাকে ঠিকঠাক করে রাখতে হবে, কেন এই লোকটি কতদিন থাকবে, কত বছর থাকবে, সেই জন্য নেক্সট জনকে আরেকজনকে যদি ঠিকঠাক না করলে রাজত্বটা চলবে না। সেই জন্য এরা কি করে, এই নেক্সট রাজা আসার খুব ইম্পর্টেন্ট তাদের জীবনে। কোন রাজা তার পুত্রই তার মারা যায়, তো বিরাট একটা সমস্যার সৃষ্টি হয়। সেখানে কাকে নিয়ে আসবে সে নেক্সট রাজা হয়ে, এইসব করে কাহানিগুলি আমরা দেখছি। তো এইরকম সগর বলে একজন রাজা, উনি এলেন, উনারও কোনো পুত্র ছিল না। তো উনার দুজন স্ত্রী, কেশিনী আর সুমতি, তার দুজনের নাম। এই দুজন স্ত্রীকে উনি বিয়ে করলেন বটে, কিন্তু কোনো পুত্র ভাগ্যে ছিল না বলে খুব দুঃখিত হলেন। তো উনি গিয়ে একজন ভৃগু মুনির কাছে গেলেন। ভৃগু মুনির কাছে উনার পায়ে বসে উনি খুব প্রার্থনা করছেন, হে মুনিবর, আমাদের একটা ছেলে দিন। শুধু আমার ছেলের দরকার বলে আমি বলছি না, আমার যে অযোধ্যা যে রাজ্য আছে, সেই রাজ্যকে পালন করার জন্য, সেখানকার যে প্রজারা আছে তাদের ঠিকঠাক দেখভাল করার জন্য একজন রাজা দরকার আছে। আমার পর আমার সন্ততি রাজা হবে, সেই জন্য আমাকে একটা পুত্র ভাগ্যটা আপনি কৃপা করুন বলে তাকে কাছে প্রশ্ন করছে। উনি বললেন, তুমি এইভাবে তপস্যাটা করো বলে উনি একটা নির্দিষ্ট একটা তালিকা দিয়ে দিলেন। তো এই রাজা আর দুটি ওনার স্ত্রী, ওরা তিনজন মিলিয়ে এই তপস্যাটা চালু রাখলো কিছু বছর। এইটা তখন ঋষির একদিন তার ধ্যান অবস্থাতে উনি এদের সবরকে ডেকে বললেন, দেখো তোমাদের দুজনকেও পুত্র ভাগ্য শীঘ্রই হবে। এই নিউজটা পেয়ে তারা খুব খুশি, বা আমাদের অ্যাটলিস্ট সন্তান হবে বলে। তখন উনি বলছেন, কিন্তু ওটাতে একটা বড় কিন্তু আছে। সেই এরকম অনেক সময় বর যখন দেবে না, ওখানে একটা কিছুটা কিন্তু থাকবে, সেই রকমই এখানে হোক। তো ওই কিন্তুটা কি? তখন বলছে, একজন যেভাবে চাইবে সেভাবে তার পুত্রটা হবে। মানে কিভাবে? একজন চাইতে পারে খুব ভালো মানুষ, এরকম একজন পুত্র হবে একজন। আরেকজন খুব বলবান, ধৈর্যবান, আর খুব কাজ করতে পারে, খুব সাহসী হতে পারে, এইরকম যদি পুত্র চাও তার কাছে তাকে পুত্র দেওয়া হবে ওই রকমই, ওই নাম্বারে। তো তুমি কত নাম্বার চাও? তুমি এক চাও না বহু? এটাই মুনিবর বলেছেন। তো এরা দুজন রানী তারা ফিরে গিয়ে তারা খুব ভাবলো, নিজের মধ্যে চর্চা করলো। তারপরে সুমতি বলল, আমি কিন্তু বহু পুত্র চাই। কেশরী বলল, আমি এক পুত্র চাই। এখন ঠিক সেরকমই কেশরীর প্রথমে সন্তানটা হলো। কিন্তু আশ্চর্য হলো, এরা সবাই সারা বিশ্ব আশ্চর্য হলো, যখন সুমতির গর্ভে কিন্তু পুত্র হয়নি, কিন্তু লাউ কিংবা কুমড়োর মতো একটা বিরাট মাংসপিণ্ড সেটা বেরোলো। এই মাংসপিণ্ডটা পেয়ে সে তো একদম হতবাক। সে গিয়ে আবার ভৃগু মুনির কাছে দৌড়ছে। তো সাগর বললেন, এটা কি হলো? ওর তো বহু পুত্র বলে ও চেয়েছিল, কিন্তু এর একটা মাংসপিণ্ড এসেছে, সেই এত বড় কুমড়োর মতো। তো কি তাকে নিয়ে কি করবো? সেটা কি আমাদের পুত্র হবে? তখন ঋষি আসেন, এসে সেটা দাও। তখন উনি মন্ত্র জাপ করে ভগবান শিবকে, মহাদেবকে উনি অর্চনা করেন। তো মহাদেব এসে তার ত্রিশূলটা পাঠান। সেই ত্রিশূলটা সেই পিণ্ডকে 60,000 বিভাগ করলো, মানে 60,000 টুকরো করলো সেই পিণ্ডকে। তখন সেই এক একটা পিণ্ডকে ভৃগুমুনি কি করলেন, একটা বাটি নিলেন। বাটি মানে যে কোকোনাট কাভার আছে না, সেই কোকোনাট কাভার সেটা নিলেন। সেটাতে ঘিটা ভরলেন, খুব ভালো শুদ্ধ ঘি। তার মধ্যে এই পিণ্ডটা টুকরা ভরিয়ে রাখলেন। দেখে কিছুদিন চললো। তারপরে দেখা গেল এই 60,000, 60,000, এই যে 1000 যেটা রাখা হলো সবটা কিন্তু শিশু হয়ে গেল। তার মানে যিনি চেয়েছিলেন বহু শিশু, তার বহু তো নাম্বার নেই, তো 60,000 হয়ে গেল। 60,000 পুত্র ভাগ্য তার হয়েছিল। এখন সবাই খুশি, সারা রাজ্যে ধুমধাম করে অনেক ফেস্টিভ্যাল চলছে। আমাদের রাজার
এত দেখুন কত, কিন্তু কেশরীর একটা মাত্র পুত্র, তার হচ্ছে আসমঞ্জ বলে তার নাম দেওয়া হলো। এখন তোমরা যদি জিজ্ঞেস করো এই 60,000 নামটা কি, আমি জানি না, আর কোনো পুরাণে লেখা নেই। 60,000 নামটা কি হবে আমি জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে মহাভারতে ধৃতরাষ্ট্রের স্ত্রী, তারও এরকম কিছু ঘটনা ঘটলো, সেখানে 100টি পুত্র হলো তার, দুর্যোধন আদি বলে আমরা ফেলে দিই, কিন্তু এই 100 জনের নাম আছে, সেটা কিন্তু লিপিবদ্ধ আছে, তো আমাদের একটু খুঁজলে পাওয়া যাবে 100টি নাম। তারপরে তার একটি বোন ছিল, তো 101 তার সন্তান হলো ধৃতরাষ্ট্রের, কিন্তু 60,000 নামের কোথায় যায়, সে ওটা ছেড়ে দিন। এখন এই প্রথম একটি মাত্র যে ছেলে আছে তার নাম হলো আসমঞ্জ। বাংলাতে আমরা ব্যবহার করি এই যে অসামঞ্জস বলে একটা শব্দ, তার মানেটা কি, যেখানে ঠিক খাপ খায় না সেটা অসামঞ্জস বলি, তাই না? তো সেটাই, একটা জায়গাতে 60,000, আরেকটি মহিলা একমাত্র, সেই জন্য অসামঞ্জ বলে তাকে নাম দিয়েছিল, অসামঞ্জস বলে। সেই অসামঞ্জস কিন্তু ভালো ছেলে, কিন্তু সে বাবার মতো ঠিকঠাক সবকিছু করে এসেছিল, কিন্তু তার কিছু একটু ম্যাজিক পাওয়ার ছিল, যৌগিক পাওয়ার বলা যায়। যৌগিক পাওয়ারটা কি, ও মাঝে মাঝে কি করতো, একটা গ্রামে যেত, সেই গ্রামের লোকেদের সবাইকে, যেখানে নদী চলছে, নদী আছে, সেই রকম গ্রামে যত ছেলে পুলে আছে সবাইকে ডাকতো। এখন রাজার ছেলে এসে ডাকলে রাজকুমার, যারা ছেলে গ্রামবাসীরা কি করতো, তারা ছেলে মেয়েদের পাঠিয়ে দিত, ওই সবাইকে দিতে নিয়ে যেতেন, খুব ভালো খাওয়াতেন, সবাইকে নদীর মধ্যে ডুবিয়ে চলে আসতেন। তো এতগুলি বাচ্চারা মারা যায়। এটা উনি করাতে করাতে এটা নিউজ এলো শহরের কাছে, সে খুব মুশকিল পড়লো সবার, আরে এত আমার ছেলে, একমাত্র ছেলে, এই হচ্ছে একটি ভালো ছেলে, এই যে 60,000 ছেলে হলো, তারা কিন্তু ভালো ছেলে হয়ে মুক্ত পারলো না, তারাও মুক্ত হচ্ছে, কিন্তু তারাও খুব কষ্ট করছে, পুরো আমাদের প্রজার উপরে অত্যাচার করা এইসব করে যাচ্ছে, তাদেরকে নিয়ে সামলাতে পারছে না। আর একটি ছেলে আছে যে ভালো পড়াশোনা করেছে, বেদ জ্ঞান আছে, তত্ত্ব জ্ঞান আছে, সবকিছু ভালো, অথচ এই গ্রামের গিয়ে সব বাচ্চাদের মেরে দিচ্ছে, এইটা তো সমস্যা। এটা নিয়ে তখন কি করলো, আসমঞ্জসকে একদিন ডাকলো সভাতে, সবার সামনে, এই রাজা কিরকম দেখো, তার প্রজার ভালো জন্য, তার যে রাজত্বটা ভালো যেন সুচারু রূপে চলে, এটার জন্য তার ছেলেকে রাজ্য থেকে বহিষ্কার করবে। এটা রামায়ণের একটা জায়গাতে আপনাদের এই ইকুয়ালেন্টটা পাচ্ছেন, মনে পড়লে বলতো কেউ একজন। প্রজার সুবিধের জন্য, প্রজার রক্ষার জন্য নিজের ছেলেকে উনি বহিষ্কার করে দিলেন। সেরকম প্রজার কথা শুনে শ্রীরাম সীতাকে বহিষ্কার, তাই না? তো এই দেখুন, রামের যে অ্যাকশনটা স্বতন্ত্র ভাবে রামের মধ্যে আসেনি, এইগুলি ডিএনএ মধ্যে আসছে। তাদের রামের যে পূর্বপুরুষদের সম্বন্ধে আমরা যদি ভাবি, সেই পূর্বপুরুষদের যারা যারা যে ভালো ভালো চিন্তা করেছেন, ভালো ভালো যে গুণ আছে তাদের মধ্যে, সেগুলি ডিএনএ তে হয়ে রামের কাছে আসছে। রাম অবতার পুরুষ বটে, ওটা আধ্যাত্মিক ভাবে, কিন্তু হিস্টোরিক ভাবে যদি দেখো তো রামের ডিএনএ তে ওইগুলি আসছে। এখন এটা দেখলে আমরা একটা জিনিস মনে আসতে পারে, আচ্ছা এই যে কাহিনীতে আছে ছেলে, এটা কি সম্ভব হবে? এটা হিস্টোরিক্যালি যদি আমি নিই রামায়ণের এই কাহিনীগুলি, তখন এটা তো বিশ্বাস করা আমাদের মনে হচ্ছে না। কিন্তু আশ্চর্য, 19 আই থিঙ্ক either 96 or 95 অথবা 97, ওর মধ্যে আমি তখন সেবা প্রতিষ্ঠান থেকে জাস্ট রাঁচি এসেছি, তখন সেই সময়ে এই নিউজ পেপার, সমস্ত নিউজ পেপারে অল ওভার দ্য ওয়ার্ল্ড বিরাট একটা দুর্দান্ত একটা নিউজ এলো। তারা নিশ্চয়ই আপনাদের সেই নিউজটা বললে তো আপনার মনে পড়বে যারা ওই সময় ছিলেন। সেই নিউজটা হচ্ছে ক্লোনিং বলে একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন,
ক্লোনিং কি করলেন উনি, উনি একটা ভেড়াকে নিয়ে তার নাম হচ্ছে ডলি, ডলি। উনি ভেড়াকে নিয়ে উনি ক্লোনিং করে আরেকটা ডালি ভেড়াকে তৈরি করলেন। এটা ভীষণভাবে রেভলিউশনারি একটা সাইন্টিফিক ইমপ্রুভমেন্ট, এই টেকনোলজি সাইন্টিফিক যা জগতে বলা হয়। এই ক্লোনিং যেটা একটা পিণ্ড থেকে আরেকটা পিণ্ড তৈরি করে তার ইকুইভ্যালেন্ট শরীর একটা সৃষ্টি করতে পেরেছেন একজন সায়েন্টিস্ট। তখন হলো তারপরে সেই ডলি দ্য শিপ বলে সেটা খুব পপুলার হয়ে গেল সবার কাছে। ডলি দ্য শিপ ফটো অনেকে নিজের রুমে টুমে রাখতো, আমি দেখেছি ডলি দ্য শিপ বলে। সো সেটা তো সেই বছরে তারপরে দেখা হলো এখানে ওই সিস্টেম নিয়ে, ওই ক্লোনিং সিস্টেম দিয়ে আরো অনেক কিছু করলো, যেমন গরু, তারপরে ইন্দুর, তারপরে বিড়া, কুকুর, ঘোড়া পর্যন্ত, তারপরে বানর পর্যন্ত ওরা ক্লোনিং করে টেস্টিং করলো, সেটাতে সফলতা কিছুই এলো। তখন ওদের একটা সাহস হলো আমরা মানুষেরও ক্লোনিং করতে কেন পারবো না বলে ওই সায়েন্টিস্টরা ভাববার সময় অনেক এই যে প্লাস মাইনাস ডিসকাশন হয় না, যে কোনো আবিষ্কার যদি হয় কিছু তত্ত্ব সেটাকে নিয়ে পুরো সমাজে উথল পতল হয়, সেই রকমই সেই সময় এটা হলো মানুষকে ক্লোনিং করাটা উচিত নয়। এখনো আমাদের সমাজটা অত বড় হয়নি, অত অ্যাডভান্সড হয়নি যেখানে মানুষ সবটি ঠিক থাকবে। এখন ক্লোনিং এর মানুষের কি হবে, তার প্রকৃতিটা কি হবে আমরা জানি না, সেই জন্য সেই রিস্কটা নেওয়াটা উচিত হয়নি বলে অনেক জায়গাতে কান্ট্রিতে ল নিয়ে এলো। আমেরিকাতে একটা ল আছে এখন, ম্যানুয়াল দ্যাট ইজ ম্যান লাইক ক্লোনিং ইজ বারড নাও। তো এরকম হয়েছে। তো ক্লোনিং এই শব্দটা এটা পরবর্তীকালে আমরা পেয়েছি, কিন্তু সেই কালে কি এই ক্লোনিং মেথড ঋষিরা জানতেন? তারা কি 60,000 পুত্রটা বার করলেন ওখান থেকে, ইজ ইট দ্য মেথড অফ ক্লোনিং? কিন্তু আমরা বলতে পারবো না, আমরা একটু নিজের বুদ্ধিটাও কাটাতে হবে। সেটা এই ক্লোনিং স্টোরিটা হতে পারে, সিমিলারিটি হতে পারে, কিন্তু ওরা কিভাবে করলো সেই সায়েন্সটা তো ওরা লিখে যায়নি পুরাণে, সেই জন্য আমরা জানি না, আমরা ঠিকভাবে বলতেও পারবো না। এই জন্য ঠিকভাবে বলতেও পারবো না, সেই জন্য এটা চলুক, এটা ক্লোনিং এর ব্যাপারটা হোক। কিন্তু আমরা সায়েন্টিস্টরা বলছেন এক একটা স্পিসির মধ্যে ক্লোনিংটা অলরেডি হচ্ছে বলছেন মানুষের মাঝে মাঝে কোনো মায়ের দুটি বাচ্চা হয়, ট্রিপলেট হয়, কোয়াড্রাপ্লেট হয়, 4টি বাচ্চা একসঙ্গে জন্মায়, এরকম করে আমরা নিউজে দেখি। তো এই 4টি বাচ্চাটি একটা গর্ভ থেকে কি করে ক্লোন হয়ে 4টি বাচ্চা হয়ে গেল? এটাও গর্ভের মধ্যেই একটা ক্লোনিং প্রসেস একটা আছে। এটাই আমরা অ্যানিমাল ওয়ার্ল্ড দেখি, এই যে পিগস, এক একটা পিগ মাতা ও যখন বাচ্চা দেয় 20-30 পিগস চলে আসে। তার মানে গর্ভের মধ্যেই একটা আলাদা আলাদা করে রূপ করে তাকে এই যে ডিফারেন্স ক্লোনিং করার ক্ষমতা সেই গর্ভের মধ্যে আছে। এটা সায়েন্টিস্টরা ওরা বাদ এটা দিচ্ছে, যেহেতু এটা নর্মালি আছে একটা প্রত্যেক মায়ের যে মধ্যে, সেই জন্য ক্লোনিং এর কোনো খারাপ নেই বলে ওরা আর্গুমেন্ট করে। এনিওয়ে ওটা মরাল আর্গুমেন্ট ছাড়া আমি যেটা বলতে চাইছি, এই যে ক্লোনিং যতই হোক, এটা মানুষের ক্লোন করা সম্ভব নেই, বলা যাবে না। হয়তো আমরা 2026-এ আমরা ভেবে একটু আশ্চর্য হয়ে যাচ্ছি, কিংবা আমরা ভাবছি এটাতে ক্ষতি হবে, ভালো হবে না বলে আমরা ভাবছি। এখন হয়তো এটাই 50 বছর বাদে তখনকার যে মানুষরা থাকবেন তারা হয়তো ওয়েলকাম করবে এটা, তাই না? এই জন্য আমরা কেউ বলতে পারবে না সায়েন্সটা কিভাবে এগিয়ে যাবে, কিন্তু আমরা এটা বলতে পারি এই যে ক্লোনিং বলে একটা জিনিস আগেকার সময় ছিল, এটা আমরা বুঝতে পারছি। এখন এই যে 60,000 এই ছেলেরা, এরা যেখানে গেল ধ্বংস করে যাচ্ছে, বিরাট ধ্বংস করে যাচ্ছে। তখন এই সরকার কিন্তু তার বাবা সে কি করলো, একটা যজ্ঞ করবে। সগরের একটা সগর মানে সমেত, স মানে সমেত, গর মানে বিশেষ সমেত সগর, সেজন্য তার নামটা সগর হলো। বিষ কি করে হলো, তার বাবা যখন তার মাকে নিয়ে, সেই গর্ভবতী মহিলা তাকে নিয়ে উনি
একটা জায়গাতে তপস্যার জন্য গিয়েছেন, আরো অন্যান্য ওই পত্নীরা ছিল, রাজার পত্নীরা ছিল, তাদের সবাই ঈর্ষা হয়ে গেল এই সবাই স্ত্রীর উপরে, যে গর্ভধারণী হয়েছে তার উপরে। ওরা কি করলো, বিষ খাইয়ে দিল সে মাকে। সেই বিষটা কিন্তু চলে গেল, কিন্তু ওখানে ভগবান বিষ্ণু তাকে সেই শিশুটিকে রক্ষা করলেন। এটা মহাভারতে আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষিতের যে শিশুকে, পরীক্ষিতকে যেমন রক্ষা করলেন শ্রীকৃষ্ণ যখন মায়ের উদরে থাকার সময়, ঠিক সেরকম এখানে রক্ষা করাতে সেই শিশুটি জন্মালো, কিন্তু বিষটা তার মধ্যে রয়ে গেলে, এই গড় মানে বিষ, এই বিষটা তার সঙ্গে সাথে আছে বলে তার নামই সগর বলে হয়ে গেল। এই সগরের ইচ্ছা হলো ওটা আমি ইন্দ্র হব। ইন্দ্র হচ্ছে, স্বামীজি বলছেন এটা পুরাণে ইন্দ্র হচ্ছে একটা পদবী, মানে একটা পোস্ট। তুমি যে কোনো লোক ঠিক ঠিক তপস্যা করলে ওই ইন্দ্র পদবীকে পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু ওর যে ইচ্ছা হলো আমি ইন্দ্র হবো বলে, সেটার জন্য কি করতে হবে? তো ঋষিরা বললেন একটা যজ্ঞ করতে হবে, একটা অশ্বমেধ যজ্ঞ বলে একটা যজ্ঞ, সেটাতে একটা ঘোড়াকে নিতে হবে, খুব ভালো দৃঢ় বলিষ্ঠ ঘোড়া। সেই ঘোড়াকে নিয়ে, এই তোমার তো 60,000 ছেলে মেয়ে আছে, সেই ছেলেদেরকে সব জায়গায় পাঠাও। যদি কেউ আক্রমণ করতে আসে, এই 60,000 ছেলেটি তাদেরকে মেরে ফেলবে। এই জন্য কোনো অসুবিধা হবে না, সারা বিশ্বে সেই ঘোড়াটা জয়ী করে চলে আসে। তখন এই যজ্ঞটা পূর্ণ হবে, তখন সেই ইন্দ্র পদবীটা পাবে। এটা করতে করতে এই শহর কি করলো, একদম খুব সিরিয়াসলি নিয়ে সেই কথা শুরু করলো। এই ঘোড়াটি এই 60,000 ছেলের হাতে দিল, যাও তোমরা। এখানে পুরাণে লেখা আছে শহরের ছেলেরা 7টি খণ্ডের মধ্যে গেল, এই পুরো বিশ্বকে, মানে বিশ্ব মানে আমি এই গ্লোবকে, এই আমাদের এখন জানা যে গেছে গ্লোব, সেখানে 7 কন্টিনেন্টস আছে, তবু ওখানেও 7 কন্টিনেন্ট, 7 দ্বীপ বলা হয়। এই 7 দ্বীপে গিয়ে সেগুলি রাজত্ব সবাইকে আক্রমণ করে, সবাইকে নিচে করে, তারপরে এরা এরা করে যাচ্ছে। এই যেতে 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 কি হলো, এই ঘোড়াটি থাকলেই তো এরা অশ্বমেধ যজ্ঞ করবে। এই ঘোড়াটি যদি না থাকে তো শহর তো কোনো কিছু কাজ করতে পারবে না, যজ্ঞটা করতে পারবে না। এরকম তখনকার যিনি ইন্দ্র ছিলেন তার মনের মধ্যে উঠল। তিনি কি করলেন, দেবতাদের সঙ্গে আলোচনা করে সেই ঘোড়াকে অপহরণ করলেন। অপহরণ করে সেই ঘোড়াটিকে ইন্দ্রলোকে নিয়ে যেতে পারবে না, কিন্তু ঘোড়াটি তো একটা একটা মৃগ, একটা অ্যানিমেল, সেই জন্য ওই অ্যানিমেলকে ইন্দ্রলোকে নিয়ে যেতে পারবে না। সে কি করলো, একটা জায়গা দেখলো, কোথায় একটা চুপচাপ অরণ্যের মধ্যে কোথায় জায়গা আছে বলে দেখলো, সেখানে একটা ছোট্ট একটা বাড়ি ছিল, সেখানে একজন ঋষি তপস্যা করছেন, সেখানে রেখে চলে এলো ইন্দ্র। আর এরা কি করছে, সমস্ত জায়গা ঘুরে 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 এই ঘোড়াটি পাওয়া যাচ্ছে না বলে ওরা সবাই এদিকে এই বেঙ্গলে চলে এলো। কোথায়, গঙ্গার ওই প্লট, এখানে ওখান থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে এলো। সেখানে এখন আমরা যে সাগরটা দেখছি, সেই সাগর কিন্তু ছিল না তখন, সবকিছু ল্যান্ড। ওরা কি করলো, ভূমির মধ্যে এই ঘোড়াটা রাখা যেতে পারে বলে ওরা ভেবে সেই পুরো ভূমিটা ওরা খনন করলো, মানে সবকিছু মাইনিং করলো। সেই মাইনিং করার পরে বৃষ্টিতে জল এলো, সেটাই পরবর্তীকালে এই যে বে অফ বেঙ্গল বলা হয়, এটা এই সাগরটা সেইভাবে হলো বলে এটা পুরাণে বলা হয়েছে। এনিওয়ে সেটা আলাদা পয়েন্ট, কিন্তু এই যে করলো এরা কিন্তু খুঁজে পাচ্ছে না। তখন ওরা ঠিক ঠিক ওই অরণ্যের মধ্যে যেখানে ঘোড়া ছিল সেখানে চলে এসেছে একদিন। তো একটি ছেলে সেই ঘোড়াকে দেখে ফেলেছে, তো চিনতে পেরেছে এটা আমাদের ঘোড়া। বা সবাই 60,000 এই ছেলেরা সব ঢুকলো, ঢুকে তছনছ করলো সেই আশ্রমটা। কিন্তু মুনি কিন্তু ধ্যানে বসে আছেন, সেই মুনির কোনো খেয়ালই নেই কি হচ্ছে বাইরে, উনি ধ্যানে একদম নিমগ্ন আছেন। কিন্তু এরা তছনছ করে ঘোড়াকে যখন নেবে তখন মুনির চোখটা খুলে, তো উনি দেখেন এরা পুরো আশ্রমটা তছনছ করেছে বলে ওনার একটা উগ্রতার একটা রাগ আছে। সেই রাগের যে ত্বক, সেই ত্বকটা কি হয়, সেটা অগ্নির মতো প্রকাশ হয়। সেই অগ্নিতে এই 60,000 ছেলেকে ভস্ম করে দিল। এখন রাজার খুব প্রিয়
দুজন স্ত্রীর বাচ্চা, একজন তো যে ইউজলেস হয়ে গেল রাজত্বের জন্য, তাকে বহিষ্কার করা গেল। এখন ওনার ডিপেন্ডেন্স ছিল এই 60,000 ছেলের উপরে। এই 60,000 ছেলেরও ভস্ম হয়ে গেল। এখন এই অবস্থাতে খুব দুঃখ পেল সবাই। সে রাজাও, ইন্দ্র পদবী গেল, তারপর নিজের রাজ্যটাও টিকে রাখতে পারলো না, এইরকম করে ভেবে খুব চিন্তা করছে। তখন অসমঞ্জ যে চলে গেল, বহিষ্কার করার পরে ও বনে চলে গেল, একটা জঙ্গলে চলে গেল। সেখানে কিন্তু তার ব্যাড কোয়ালিটি যে যে ছিল সেগুলি এক একটা করে ত্যাগ করে। অসমঞ্জ খুব ভালো লোক হয়ে গেল, সে নিজের ঋষি হয়ে গেল। পরবর্তীকালে ঋষি হয়ে তার স্ত্রী সকল ছিল, তার একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাকে শহর নিয়ে এলেন। তার মানে তার পৌত্র, তার ছেলের ছেলে, তাকে নিয়ে এলেন। তাকে নিয়ে এলে বলতেন, তুমি রাখো এখানে, একেই আমি রাজা করব, আমার পরবর্তী একেই রাজা করবো বলে ভাবলেন। তো এখানে আমি এরপরে কি হয়, সেই রাজাটি এই 60,000 ছেলেদের উদ্ধার করতে পেরেছে? সেই রাজাটি কিছু করতে পারলো? কিংবা সেই রাজার সময় ওটা হলো না, তারপর আরেকজন রাজাকে আসতে হলো? এইসব কথাটা আমরা নেক্সট মান্থ আমরা চিন্তা করবো। কিন্তু এই কাহিনীটা আমি কাহিনী হিসাবে নেবে না, এটাতে বিরাট একটা আধ্যাত্মিক মানে আছে। সে আধ্যাত্মিক মানে, এখানে সগর রাজা কে? এই যে গঙ্গা এলো তারপরে ভগীরথের জন্য, সেই গঙ্গা কে? গঙ্গাকে কাকে বোঝায়? গঙ্গা মানে, আর শিবের জটার মধ্যে যে ঢুকলো গঙ্গা, সে জীবের জটাটা কি? এই সবটাকে, এই পুরো স্টোরিকে এটা দেখলে, একটা আধ্যাত্মিক ব্যাখ্যা করলে মনটা একদম ভরে যায়। সেটাই পরের মাসে আমরা শ্রী রামের কৃপায় ওটাই আমরা চিন্তা করবো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। এখন মহারাজের চরণে অনেক প্রণাম, শ্রদ্ধা। কি অপূর্ব কথা আমরা সবাই মিলে এতক্ষণ ধরে শুনলাম, এবং এমন জায়গায় মহারাজ আপনি শেষ করেছেন যে সেই ডিটেকটিভ গল্পের মতন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করব যাচ্ছে তাহলে এর পরটা কি হলো, কে এলো। এবং সত্যি ঘটনা আপনি যেটা বলছেন যে সত্যি তো আমরা যেভাবে ভাবি, আর গঙ্গা মা কি, কেন এই জটাতে তিনি ধারণ হয়েছেন, এইগুলো তো একটা জানার, ভীষণ ভীষণ জানার জন্য আমরা আগ্রহ নিয়ে বসে থাকবো। আর আজকে আমরা অসামান্য সগর রাজার কথা শুনলাম, এবং মহারাজকে তো শ্রদ্ধা এবং ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, মহারাজকে যদি মনে করেন প্রশ্ন করতে পারেন। চন্দ্রানীদি কিছু বলবেন? হ্যাঁ, বলছি যে আচ্ছা মহারাজ, ওই সগর রাজার ছেলেরা খনন করে ওটা হয়েছিল বলে কি ওর নাম সাগর? হ্যাঁ, কারেক্ট কারেক্ট। শহরের পুত্র তো এই খনন, এরা খনন করে বা জলটা ভরলো, সেই জন্য ওকে সাগর বলা হয়। সাগর রাজা বলে একজন আছে না, সেই সাগরের যে জলের সমূহ, সেই জলের সমূহের একজন রাজা বলে তুমি মানে মনে করো। সেই সাগর রাজা হতে এই শহরের ছেলেদের ছেলে, তার মানে পৌত্র, সেই জন্য তার নামটা সাগর হচ্ছে। আর আরেকটা কথা মানে আমার এমনি মনে হলো মহারাজ, এই যে মানে ইন্দ্রপদ মানে স্বর্গের যিনি রাজা অধীশ্বর, তো স্বর্গ তো ভোগ ভূমি, তো স্বর্গে তো কোনো কর্মফল হয় না, কিন্তু ইন্দ্র যে এইরকম বিভিন্ন রকম অনেক কিছু করেন, অনেকের তপস্যা ভঙ্গ করার চেষ্টা করেন, বা আরো অনেক কিছু করেন, তো ইন্দ্রর কি কোনো কর্মফল হয় না তার জন্যে? ইন্দ্র স্বর্গের যতদিন আছো তুমি, অতদিন তোমার কোনো কর্মের ফলটা ওখানে ফলে না। সেটা কর্মভূমি নেই বলে, ওটা ভোগভূমি। এই জন্য তোমাকে যা কিছু ভালো তুমি আগে থেকে করেছো সেগুলি ভোগ করতে থাকবে, কিন্তু দুঃখ ওখানে আসবে না, কষ্ট ওখানে আসবে না। কিন্তু সেটা কতক্ষণ? যতক্ষণ তোমার ভোগ করার যে অবধি আছে সেই অবধি তুমি ওখানে থাকতে পারো। তারপরে তোমাকে ক্ষীণে পুণ্যে মর্ত্য লোকম বিশন্তি, গীতাতে বলছে না ভগবান কৃষ্ণ, যে পুণ্য ক্ষীণ হয়ে গেলে
তোমাকে মর্ত্যলোকে আসতে হবে। মর্ত্যলোকে এলেই একটা এই কর্মভূমিতে এলেই মোক্ষটা আছে, না হলে মোক্ষটা নেই। সেই জন্য স্বর্গভূমিতে ইন্দ্রের কি করে এই যে অন্যায় করেন উনি, এটা অনেক পুরাণের কথাতে আমরা শুনি। ইন্দ্র বলে একটা যে পদবীতে যিনি আছেন, তিনি অনেক ভালো ভালো কাজ করেন অবশ্য, কিন্তু খারাপ কাজও করে ফেলেন। এখন সেই ইন্দ্রের বলি শ্রাপ হয়, মুনির শ্রাপ হয়। সেই মুনির শ্রাপে তারা মর্ত্যলোকে চলে আসে, সেই পুণ্যটা ক্ষীণ হয়ে তারা চলে আসে। সেই যতদিন তার পাটা ইন্দ্র সেই দেবতা লোকে থাকবে, ততক্ষণ তাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু ওই কর্মগুলোর জন্য মানে মুনিদের কাছ থেকে সাপ অভিশপ্ত হয়ে ফিরে আসে। অনুভব করবে কি ওই দেবলোকে তো অনুভব হবে না, হ্যাঁ, তাকে মৃত্যু লোকে আসতে হবে। সেইরকম অনেক ইন্দ্র লোক আছে এখন মৃত্যু লোকে, আমাদের মধ্যে কয়জন আছে কে জানে। খুব ভালো প্রশ্ন করলেন চন্দ্রিমাদি, এবং আমাদেরও চন্দ্রানিদির সাথে আমাদেরও জানা হলো। পিয়ালিদি কিছু বলছেন এবং অসিত বাবু হাত তুলেছেন। একটা সেকেন্ডে, সেটা আমি মানে মহারাজকে বলছি যে যজাতিরও তার মানে ওইটা আমরা যে গল্পটা পাই সেটাও তো তাই। তাহলে ওনার কর্ম যতটা ভোগ ছিল ততক্ষণ উনি স্বর্গে ছিলেন, তারপরে ওনাকে নেমে আসতে হয়েছে। ঠিক আপনি যেটা বললেন আর কি, মানে এটা দেবতাদেরও হচ্ছে, তাই তো বললেন। যজাতি, যজাতি, ইয়েস। তাহলে মানে হ্যাঁ এই জন্য আগে আমাদের ইয়ালগিরিতে এসেছিলেন। অন্য দুটো ক্লাসের রেফারেন্সটাও কিন্তু আমাকে দিতে হবে এই আর কি, বাকি দুটো। আর হ্যাঁ, তার মানে মানে দেবতাদেরও কর্মফলের জন্য তাদের ভোগ করতে হচ্ছে, মানে শুধু মানুষ নয়। হ্যাঁ, কিন্তু দেবলোকে নেই, এটা কিন্তু ক্লিয়ার হবে, কোনো কষ্ট নেই। কিন্তু পুণ্যটা শেষ হলে তাদের আবার মৃত্যু লোকে আসছে, ভোগ করবে তাদের। সেটাই ভাবছি, সেটাই ঠিক আছে, বুঝতে পেরেছি মহারাজ। অসিত বরণ সিনহা রয়, ওখানে দিদি বোধহয় হাত তুলেছেন, কেউ একজন। হ্যাঁ বলুন। মহারাজ, আমি ব্যাঙ্গালোর থেকে নেলি সিনহা রায় বলছি, অসিত বরণ সিনহা রায়ের স্ত্রী, যিনি ওই যে মনে চলো নিজে নিকেতনে গান করেছিলেন আপনার ওখানে। বলছি আপনি যে একটু আগে বললেন যে ডিএনএ মানে এসছে, বংশ পরম্পরায় রামচন্দ্র পেয়েছে। আমরা এখন রামচরিতমানস পড়ছি, রামের জন্ম কাহিনীতে যে আমরা জানছি দশরথের কোনো সন্তান ছিল না, যজ্ঞ করেছিলেন, পায়েস অগ্নিদেব দিয়েছিলেন, তার থেকে মানে রাম তারপর শত্রুঘ্ন এদের সব জন্ম হয়েছে। তা ডিএনএটা কি মায়ের তরফ থেকে এসছে? ডিএনএটা কিভাবে? বলছি যে আমরা রামচরিতমানসে পড়েছি যে রামের জন্ম হচ্ছে যে দশরথের তো কোনো সন্তান ছিল না, একটা যজ্ঞ করা হয়েছিল, তারপরে অগ্নিদেব পায়ের সাথে এসে দিয়েছিলেন, তারপর সবাই ওর থেকে খেয়ে তার থেকে ওনাদের সন্তান সম্ভাবনা হয়েছিল। তাই এখানে বংশ পরম্পরা হিসেবে ডিএনএ কিভাবে তাহলে এলো? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। এই দেখো, এই মহাবিষ্ণু ওই পায়েসের মধ্যে মিলিয়ে গেলেন। অগ্নিদেবকে ডেকে বলছেন মহাবিষ্ণু, আমাকে এখন মর্ত্যলোকে যেতে হবে, তো দশরথ রাজাকে পায়েসটা তুমি নিয়ে যাবে বলে সেই পায়েসের মধ্যে নাকি উনি ঢুকে যান, উনি বিলীন হয়ে যান। তারপর সেই পায়েসটা আসছে। সেই পায়েসেই এই যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চারজন জন্মালো, এরা চারজন কিন্তু আলাদা আলাদা লোক নেই, সেই বিষ্ণুরই অন্য অন্য রূপ, তাই না? বিষ্ণুরই যে শেষ লক্ষণ হলো, বিষ্ণুর যে চক্রটা ভরত হলো, তাই না? এরকম করে এই চারজনই ওনারই। তো সেই জন্য ওদের ডিএনএটা কি করে এলো তুমি জিজ্ঞেস করছো, গুড কোশ্চেন। কিন্তু এই যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই শরীর পেল, মানুষের শরীর তারা পেল, সেটা তো মায়ের কাছ থেকে এসেছে, মায়ের কাছ থেকে এসেছে। এই ডিএনএটা হচ্ছে, আপনি হিস্টোরিক্যালি যদি দেখেন, ডিএনএ ক্যান বি ট্রান্সফার্ড either from father to mother or mother to child. সেই জন্য এটা হিস্টোরিক্যালি দেখলে এটা সম্ভব আছে, কিন্তু আধ্যাত্মিক ভাবে দেখলে সেরকম নেই। কেননা যিনি রাম হয়ে এসেছেন তার তো সমস্ত কল্যাণ গুণ সবকিছু আছে ওনার, ওনাকে কেউ টিচ করার দরকার নেই।
কিন্তু এই যে হিস্টোরিক্যালি আপনি যদি দেখেন রামায়ণটা ইতিহাস বলে, তখন কি হয়, এই যে ডিএনএটা মতেও আসতে পারে, যে ওই পায়ের মধ্যে থেকে আসতেও পারে যে অন্যদের। এটাতে কোনো কষ্ট কিছু নেই এটাতে, এরকম মনে হয় আমার। অন্য অ্যান্সারও থাকতে পারে। আমরা পরের প্রশ্ন ভ্রমর রয় হাত দেখুন, একটা আমি দেখেছি যে কৌশল্যাকে যখন বড় করার সময় অনেক কাহিনী বলে, এই ছোট বাচ্চাদের বলে না, মা কাহিনী বলে বলে ঘুম পাড়ে, সেই রকম রামকে পাশে রেখে রামকে কাহিনী শোনায়। কি কাহিনী শোনায় জানো তো? এই রামের যে পূর্বপুরুষের কাহিনী। সেটাই। এটাও হতে পারে মায়ের থ্রু ওই ডিএনএটা এলো না, ঠিক আছে, সাইন্টিফিক্যালি বাবার কাছ থেকে আসছে ডিএনএ, ঠিক আছে, তবুও আমি বলছি যদি মায়ের কিছু কিছু গুণ বাচ্চাদের আসে না, তো সেরকম কৌশলে কিছু কিছু বলেছে, কিন্তু কিছু মানুষরা আরেকজনের ভালো গুণটা দেখে শিখতে পারে, সেটা করতে পারে, সেইভাবে তো অনেকগুলি গুণ পাস অন করতে পারে আরেকজনকে। So there may be many ways of getting the old qualities. Yes. মহারাজ, এইটা খুব সুন্দর আপনি বললেন, কারণ এই যে কাহিনীগুলো আমাদের ছোটবেলা থেকে বলা হয়, যে শিক্ষাগুলো যে পূর্বপুরুষ, যেমন ধরুন আমরা যদি এই যে এই এখন তো ছবি মানে ক্যামেরার ছবি আর কেউ এটাকে করে না, ওয়াশ করে না, কিন্তু এই যে পুরনো ছবি দেখে অনেক স্মৃতি মনে পড়ে যায়। যারা ছবি ওয়াশ করেন তাদের কাছে অনেক পুরনো ছবি থাকে, যে ছবি দেখে আবার মনে হচ্ছে এই ঘটনাটা তাহলে ঘটেছিল, ও আচ্ছা আমার পূর্বপুরুষ এটা করেছিলেন। তো এটাও একটা, কিন্তু ওই তখন গল্পের মধ্যে দিয়ে এটাও তো একটা ধারা, যে আমাদের পূর্বপুরুষ কি করেছেন, হতেও পারে যে সেখান থেকে এসছেন। ফিজিক্যাল ডিএনএ নাও হতে পারে, এটাই বলছি। ভ্রমরদি কিছু বলবেন? ভ্রমরদি হাত তুলেছিলেন। মহারাজ প্রণাম নেবেন। নমস্কার। আমি বম্বে থেকে বলছি। দুটো কোশ্চেন আমার, একটা কোশ্চেন আমার সর্বদা হয়, আর একটা হচ্ছে যে এই সপ্তদ্বীপের কথা বললেন, সেই সপ্তদ্বীপটা কি কি? আর একটা প্রশ্ন আমার একটা হয়, এত দিন হয়ে গেছে, রামচন্দ্র আজকে কত বছর আগে জন্মেছিলেন, কত লোক, মানে তারপর অনেক জেনারেশন চলে গেছে, কিন্তু এই শ্রীরাম নামটা কেন আমরা এত পূজা করি? হ্যাঁ, এখন এই যে রামের যে আমরা যে দেখতে পাচ্ছি পূর্বপুরুষরা, তারা তো আমাদের মতো মানুষ ছিল, তারা রাজা ছিল, ব্যাস এটাই, পুরো রাজত্বটা ওরা ভার নিল সেই ক্ষত্রিয় বংশের যে, কিন্তু রাম তো ওই রকম রাজা নেই। রাম তো ভগবান বিষ্ণু এসেছেন রামের রূপে, একজন অবতার পুরুষ বলেই তার নামটা এখনো রয়েছে, তার নামটা এত মাহাত্ম্য আছে, অবতার পুরুষ বলে। আর সপ্তদ্বীপটা তুমি জিজ্ঞেস করলে, সেটা হচ্ছে জম্বু দ্বীপ বলে একটা নাম শুনেছ? জম্বু দ্বীপ, এটা আমাদের ভারত খণ্ডটা, আফগানিস্তান থেকে এখানে বার্মা, সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত যায় জম্বু দ্বীপ। এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, পুরোটা ভারতবর্ষ ওর মধ্যে মাউন্ট মেরু, হিমালয়টাও আছে ওর মধ্যে। তারপরে প্লক্ষ দ্বীপ বলে একটা আছে, শালমারি দ্বীপ, কুশদ্বীপ, ক্রাউঞ্চ দ্বীপ, শাকা দ্বীপ, পুষ্কর দ্বীপ, এই 7টি আছে, কিন্তু এইগুলি আমি এখনো ঠিক বলতে পারবো না এই কোন কোন কন্টিনেন্ট একটা মিন করে। এই নামগুলি আমার কাছে লেখা আছে ব্যাস, কিন্তু এক্স্যাক্টলি হোয়াট আর দিস কি কন্টিনেন্ট এটা বলতে হবে। সাপোজ এশিয়ান কন্টিনেন্ট, এটা কোন দ্বীপ এটা আমি বলতে পারবো না, এটা আমার জানা নেই। প্রণাম নেবেন মহারাজ, খুব ভালো লাগলো। এগুলো ওই পুরাণেতে আছে, ব্রহ্মাণ্ড পুরাণে। মহারাজ ক্ষমা করবেন একটু, আমি যদি 7টা দ্বীপের নামটা বলি, কোনো আছে কি বলবো? আমি বলো না, তোমার জানা থাকলে বলো, আমরা শুনবো। জম্বুদ্বীপ আর প্লক্ষদ্বীপ আর শালমলি দ্বীপ আছে, আর একটা, আর বোধহয় একটা কুশ দ্বীপ, পুষ্কর দ্বীপটা তো আপনি বললেন, আর শাকদ্বীপ, এই কটাই বোধহয় ছিল মনে হয়। ক্রৌঞ্চদ্বীপ, হ্যাঁ ক্রৌঞ্চ, ক্রৌঞ্চদ্বীপ, হ্যাঁ 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 ক্রৌঞ্চদ্বীপ, হ্যাঁ।
এই যে মহারাজ, ক্রাউঞ্চ পাখি বলে একটা নাম আছে, মনে পড়ছে? ক্রাউঞ্চ পাখি। হ্যাঁ ক্রৌঞ্চ, হ্যাঁ এই যে ক্রেইন, যেটা ক্রেইন। আমাদের শুরু করলেন সেই ক্রাউঞ্চ পাখির মধ্যেই যে এটা আরো পরে ওটা পড়লো, সেটাই ক্রাউঞ্চ দ্বীপ, শাক দ্বীপ, তারপরে পুষ্কর দ্বীপ। কিন্তু এটা কোন কন্টিনেন্টে, আজকাল যে কোন কন্টিনেন্টে সূচনা দিচ্ছে সেটা আমি জানি না। মহারাজ যদি অনুমতি দেন একটা কথা বলি। হ্যালো মহারাজ, হ্যাঁ বলছে যে এই যে দ্বীপগুলো নিয়ে একটু আধটু পুরাণের কাজ যখন করতে গেলাম, তো তখন কিছু কিছু গবেষক বলছেন যে 7টি দ্বীপ হলো যথাক্রমে জম্বুদ্বীপ এশিয়া বা ভারত সংলগ্ন মহাদেশ, আচ্ছা, কক্ষদ্বীপ দক্ষিণ আমেরিকা বা পূর্ব আমেরিকাকে, কুশ দ্বীপ বলা হচ্ছে ওশিয়ানিয়াকে বা কাস্পিয়ান সাগরের কাছাকাছি অঞ্চলকে, শালমলি দ্বীপ হচ্ছে আন্টার্কটিকা, পুষ্কর দ্বীপ বলতে আয়ারল্যান্ডকে বোঝানো হয়, মানে আয়ারল্যান্ডের ওই দিক থেকে, এবং শাক দ্বীপ হচ্ছে ইউরোপ, মতান্তরে এখনকার যে অধুনা ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এবং ক্রৌঞ্চ দ্বীপ বলা হয় একদম সৃষ্টির প্রাচীনে আফ্রিকাকে। মানে হ্যাঁ, যে গবেষকরা নিয়ে কাজ করছেন তারা একটা ম্যাপও করেছেন, মানে সেটাকে কখনোই প্রমাণযোগ্য, মানে সেই প্রমাণের নিরিখে বলতে গেলে ওইভাবে আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু হ্যাঁ গেল একটা অনেক আগে পুরাণে সপ্তদ্বীপ বলে এটা যারা বলা হচ্ছে, এখনো আমরা সেটাই বলে যাচ্ছি জিওগ্রাফি লেসনে, এটা 7 কন্টিনেন্ট। হ্যাঁ এটাই বলছি, একটা সামঞ্জস্য আছে। হ্যাঁ, তো সেইখানে সপ্ত দ্বীপের সাথে সেই সপ্ত নদী, সপ্ত ব্রহ্মাণ্ড পুরাণে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে আর কি, মানে পৌরাণিক দিন থেকে হলেও এইগুলো যে নদী পর্বত এগুলো সব রয়েছে। মহারাজ পারমিশন দিলে একটা প্রশ্ন করব আমি অনিতা দিকে, যে আপনি যেটা অ্যান্টার্কটিকা বললেন ওটার কি নাম বললেন আরেকবার বলবেন, কোন দ্বীপ? অ্যান্টার্কটিকাটাকে ওরা বলছে যে এটা হচ্ছে শালমলি দ্বীপ। শালমলি দ্বীপ। তার মানে আমি মহারাজকে এবার মহারাজকে প্রশ্ন করছি, আজকের অ্যান্টার্কটিকা আমরা জানি যে পুরো বরফে আচ্ছাদিত, কিন্তু শালমলি কথাটার সাথে তো গাছপালার সম্পর্ক আছে, তো তাহলে কি যখন এটা করা হয়েছে বা যখন এটা লেখা হয়েছে তখন কি অ্যান্টার্কটিকাতে গাছপালা ছিল মহারাজ? আমার এটা একটা সাধারণ প্রশ্ন। সরি মহারাজ। চলে এসেছো, আমি তোমার সঙ্গে আমিও অনুমান করতে পারি ছিল বলে। হতেই পারে, যদি এভারেস্ট একটা সময় সমুদ্র থাকে, যদি সেই সমুদ্র উঠে গিয়ে এভারেস্ট পর্বত তৈরি হতে পারে। সেটা তো মানে প্রায় যখন শুরু হয়েছে, মানে টেথিস সি ছিল, সেখান থেকে আমরা গন্ডোয়ানা ল্যান্ড এগিয়ে এসে আঙ্গারা ল্যান্ডকে উপরে তুলে দিল। সেই জন্য প্রাচীনকালে কি হয়েছে না হয়েছে কেউই আমরা জানি না, কিন্তু যেগুলি লেখা আছে, মানে অ্যাটলিস্ট এই নামগুলো তো রয়ে গেছে, এটাও খুব আশ্চর্যের। সেটাই খুবই আশ্চর্যের, খুবই আশ্চর্য। কিন্তু এই যে দেখো, ক্লোনিং এই ডিসকভার করার আগে পর্যন্ত আমরা এই 60,000 ছেলে হোক, 100 ছেলে হোক, এগুলি আমরা খেয়াল করতাম না, এগুলি সব মানে মস্তিষ্ক বিগড়ে গেছে এরকম বলে আমরা ছেড়ে দিতাম। কিন্তু এটা হয়েছে তো এখন ইট ইজ পসিবল বলে সায়েন্টিস্টরা দেখাচ্ছে। তো সেই রকম এই দ্বীপের কথাটাও আমরা ঠিক নামটা বুঝতে পারছি না, কিন্তু এগুলি ছিল আগে। না হলে সাগরকে সপ্তদ্বীপবতী পৃথিবী, সেই সপ্তদ্বীপ বসুন্ধরা, এইসব কথাগুলি এসেছে পুরাণে। এই সাগর রাজা ছিলেন, উনি সপ্তদ্বীপের রাজা ছিলেন বলে লেখা আছে। তার মানে হোল ওয়ার্ল্ড উনার একজন রাজার আন্ডারে ছিল, এটা বোঝা যাচ্ছে। মহারাজ, সেই জন্য দেখুন আমাদের যে বিশেষ করে তামিল মানে জগতে তো আরো এইটার কথা আছে, কুমারীকাণ্ডমের কথা। সে এখন জলের তলায়, যদি আমরা ধরে নিই কুমারীকাণ্ডম সহ একটা বিশাল বড় ভারতবর্ষের মতো ক্ষেত্র ভূমি, সেটা ডুবে গেছে। আবার দ্বারকা এক সময় চলে গেছে জলের নিচে। কে কখন প্রকৃতির খেয়ালে কে কখন উঠবে আর কে কখন নিমজ্জিত হয়ে যাবে, যিনি তৈরি করেছেন তিনি ছাড়া কেউ জানে না। কিন্তু হ্যাঁ, এই রামায়ণ মহাভারত মহারাজ যেটা বারবার বলছিলেন ইতিহ আসো, যে সেই কথাটা হচ্ছে যদি আমরা একটু ওইভাবে অনুভব করি
যে আচ্ছা তার মানে এরকমও ঘটনা ঘটতো। আমি যদি সবকিছুকে নাও বুঝতে পারি, কিন্তু যদি মনে হয় যে আচ্ছা যদি মহারাজ আপনি দেখেছেন এই কিছুদিন আগে একটা বৈজ্ঞানিকের থেকে তথ্য বেরিয়েছে যে আমাদের পুরাণ এবং ভাগবত কথায় বা অন্য কথাতে যে জলের কথা বলা হয়েছে, যে গঙ্গা তো দ্রব্যময়ী হিসেবে উপর থেকে নেমেছেন, বা একটা বিরাট জলস্তর, জলের সমুদ্র, বাড়ির সমুদ্র, দধি সমুদ্র আমরা যে বলি, নাসা থেকে একটা জায়গা খুঁজে পাওয়া গেছে সেখানে ভাসমান হিসাবে যা জল রয়েছে পৃথিবীর সমস্ত সমুদ্রের জল, নদ নদীর জলকে মিলিয়েও 3 গুণ। হ্যাঁ, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো মহারাজ। তো সেই জন্য কত অজানা এইটুকু জানি আমরা, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। হ্যাঁ, তো যাই হোক, আজকে ভীষণ ভীষণ আনন্দ হলো, মহারাজের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারলাম, এবং ওই যে আমি বললাম আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব যে এর পরের মাসের ক্লাসটা, যে এইগুলো তাহলে কি কি হয়েছিল। এ তো ছাড়বার কোনো ব্যাপার নেই, এ তো অপূর্ব কথা। মহারাজ আপনি আমার প্রণাম নেবেন আমাদের প্রণাম মহারাজ, সঙ্গীতা বলছি। প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আজকের অনুষ্ঠান ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে, এবং গুরু কৃপাতে আজকে আমরা আবার সবাই শুনতে পেয়েছি, একত্রিত হতে পেরেছি, মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আমাদের সাপ্তাহিক ক্লাস যেরকম হয়, এবং সামনের রবিবার পরম পূজনীয় স্বামী শ্রদ্ধাময়ানন্দজির ঠাকুরকে নিয়ে যে ক্লাসটি হচ্ছিল, ঈশ্বর লাভ এ জীবনের একমাত্র উদ্দেশ্য, সেই ক্লাসটির দ্বিতীয় ভাগটি রয়েছে বিকেল 5:30টাতে, ভারতীয় সময় বিকেল 5:30টাতে। আপনারা সবাই যোগদান করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় রামকৃষ্ণ।